নমস্কার, সুপ্রভাত সকলকে। আবার একটি নতুন সকাল থেকে একই রকমভাবে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই আজ সকালের আড্ডায়। আজকে নতুন শিল্পী, বাচিক শিল্পী হিসেবে রয়েছেন আমাদের মাঝে প্রখ্যাত এবং অত্যন্ত জনপ্রিয় শিল্পী শ্রী অসীম কুণ্ডু। অসীমদা, অনেক অনেক স্বাগত তোমাকে আজকের এই প্রভাতী অনুষ্ঠানে। অসংখ্য ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠান কিন্তু বহুদিন শুরু হয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে, গান, কবিতা, যন্ত্রসঙ্গীত এবং বহু শিল্পীরা কোচবিহারের এবং কোচবিহারের বাইরের শিল্পীও এসেছেন। আজকে তোমাকে আমন্ত্রণ করেছি এবং তুমি এসেছো, এর জন্য আমরা ভীষণভাবে কৃতজ্ঞতা পোষণ করছি। একই রকম বিষয়, আমিও সিকনের প্রতি অসংখ্য কৃতজ্ঞ এবং তার সঙ্গে তোমার কাছেও কৃতজ্ঞতা জানাই যে এরকম একটা জায়গায় আমাকে ডাকা বা আমাকে কিছু বলার যে সুযোগটা দেওয়া, সত্যি আমি গর্বিত হয়েছি। না, নিশ্চয়ই। অবশ্যই বাচিক শিল্পী হিসেবে শ্রী অসীম কুণ্ডুর যে ভান্ডার রয়েছে, তার যে শিল্প চর্চা, একটা দীর্ঘদিনের একটা ইতিহাস রয়েছে, পরম্পরা রয়েছে। ফলে সেই পরম্পরার উপর ভিত্তি করে আজকে আমরা বেশ কিছু আবৃত্তি, কবিতা পাঠ ইত্যাদি শুনবো এবং তার সাথে গল্প আড্ডায় মেতে উঠব। আর সাথে আপনারা রয়েছেন, আপনারা শেষ পর্যন্ত থাকবেন, এটা আমাদের বিশ্বাস। তাহলে শুরু করছি। অসীমদা, আজকে প্রথম কবিতা কি কবিতা শোনাবে? আচ্ছা, আমরা তো এই কিছুদিন আগেই শ্রাবণ মাস শেষ হলো, সবে দুদিন আগে শেষ হয়েছে একদম। তো 22শে শ্রাবণ গেল। এবার কবিগুরু রবীন্দ্রনাথের বিষয় দিয়ে যদি শুরু করি তাহলে আমার মনে হয় সকলেরই ভালো লাগবে। একদম ঠিক আছে। তো সেইভাবেই আমি একটি কবিতা যেটা আজকে ভেবেছি সকলের সামনে তুলে ধরবো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মত্রাণ। বেশ। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা। দুঃখে যেন করিতে পারি জয়, সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে। সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা। নিজের মনে না যেন মানিক হয়, আমারে তুমি করিবে ত্রাণ। এ নহে মোর প্রার্থনা, তরিতে পারি শপথি যেন রয়। আমার ভার লাঘব করি, নাই বা দিলে সান্ত্বনা। বহিতে পারি এমনই যেন হয়, নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে। দুঃখের রাতে নিখিল ধরা, যেদিন করে বঞ্চনা। তোমারে যেন না করি সংশয়, তোমারে যেন না করি সংশয়। ভীষণ সুন্দর এই কবিতাটি। আমরা মূলত গান হিসেবেই বেশি প্রচলিত, কবিতা হিসেবে, আবৃত্তি হিসেবে খুব কমই শোনা হয়ে ওঠে। আজকে অসীমদা এই সুন্দর লেখাটিকে কবিতা আকারে, আবৃত্তি আকারে আমাদের শোনালেন এবং অত্যন্ত সময়োপযোগী। যেন আমরা কখনোই বিপদে পড়লে যেন শুধুমাত্র অন্যের উপর মুখাপেক্ষী হয়ে না থাকি, আমরা যেন নিজের উপর বল, অর্থাৎ নিজের আত্মবিশ্বাসের উপর ভর করে সেই বিপদ থেকে উদ্ধার করতে পারি, এই প্রার্থনাই আমাদের পরম ঈশ্বরের কাছে সবসময়। এটাই হচ্ছে এই কবিতার বা আবৃত্তির মূল কথা। আচ্ছা, একটা জিনিস আমার জানতে ভীষণ ইচ্ছে করে, আমাদের বিগত বিভিন্ন অনুষ্ঠানেও দেখেছি যে সমস্ত শিল্পীরা এসেছেন বা অন্যান্য ক্ষেত্রেও সমস্ত আবৃত্তিকার বা বাচিক শিল্পীর প্রথম কবিতাই রবীন্দ্রনাথের কবিতা কেন হয়? মানে তার আগে মধুসূদন দত্ত রয়েছেন, আরও অন্যান্য অনেক কবি রয়েছেন, তাদেরকে পেরিয়ে রবীন্দ্রনাথের যুগ শুরু হয়েছে। আমরা কেন রবীন্দ্রনাথ দিয়ে শুরু করি সবসময়? কারণ এখানে সবচাইতে আমাদের একটি বিষয়, যেন রবীন্দ্রনাথ আমাদের ঘরের কবি। তার প্রত্যেকটি লেখার মধ্যে আমাদের দৈনন্দিনকার যে জীবন, এই জীবনের প্রত্যেকটা বিষয় তার কবিতার মধ্যে ভীষণভাবে ফুটে উঠেছে। তার সঙ্গে আমাদের যে রবীন্দ্র পূর্ববর্তী যে কবি যারা আছেন, তাদের লেখাও অবশ্যই সমস্ত বিষয়কে কেন্দ্র করেই আছে,
কিন্তু তার মধ্যে যেন রবীন্দ্রনাথ ঠাকুর একটা নতুন মাত্রা নিয়ে এসেছেন। আসলে রবীন্দ্রনাথ ঠাকুর এতই বৈচিত্র্যময়, তার লেখার মধ্যে এতটাই বৈচিত্র্য খুঁজে পাওয়া যায়, প্রতিটি বিষয়ের উপর তিনি তার লেখনী ছড়িয়ে গেছেন, তাই না? ফলে রবীন্দ্রনাথ আমাদের বড় ভরসা। আমরা রবীন্দ্রনাথকে ঠাঁই করলে পরে মনে হয় যেন শান্তি পেলাম। এই অর্থেই প্রতিটি শিল্পী রবীন্দ্রনাথকে আশ্রয় করে বড় হওয়ার চেষ্টা করে। এবং অবশ্যই আমাদের আসর আজকে রবীন্দ্রনাথকে স্মরণ করে তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা শুরু করলাম। এবারে আমরা কি কবিতা শুনবো? এবার আরেকটি আমরা সময়োপযোগী হিসাবেই কবিতা দর্শকদের সামনে তুলে ধরি। যেমন এখন চলছে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষের একদম সময়কাল, তো সেই কবি সুকান্ত ভট্টাচার্যকে শ্রদ্ধা জানিয়ে তারই লেখা কবিতা গোপন খবর, ঠিক সেই কবিতাটি সবার সামনে তুলে ধরছি। শোনো, একটা গোপন খবর দিচ্ছি আমি তোমায়। কলকাতাটা যখন খাবি খাচ্ছিল রোজ বোমায়, সেই সময়ে একটা বোমা গড়ের মাঠের ধারে, মাটির ভেতর সে দিয়ে গিয়েছিল এক্কেবারে। মাটির ভেতর ছিল তাই দেখেনি কেউ চোখে। অনেক বর্ষা কেটে গেল, গেল অনেক মাস। যুদ্ধ থামায় ফেলল লোকে স্বস্তির নিঃশ্বাস। হঠাৎ সেদিন একলা রাতে গড়ের মাঠের ধারে বেরিয়ে ফেরার সময় হঠাৎ চমকে উঠি, আরে বৃষ্টি পেয়ে জন্মেছে এক লম্বা বোমার গাছ। তারই মাথায় দেখা যাচ্ছে চাঁদের আলোর নাচ। গাছের ডালে ঝুলছে কেবল বোমাই সারি সারি। তাই না দেখে ভোরকে গিয়ে ফিরে এলাম বাড়ি। পরের দিনই সকালবেলা গেলাম সে ময়দান। হায় রে, গাছটা চুরি গেছে, কোথায় কেটা জানে। গাছটা ছিল গড়ের মাঠে, খুঁজতে আজও ঘুরি। প্রমাণ আছে অনেক, কেবল গাছটা গেছে চুরি। প্রমাণ আছে অনেক, কেবল গাছটা গেছে চুরি। কি সুন্দর একটা সময়োপযোগী। অবশ্যই এই সময়টাতে এই কবিতাটা ভীষণ প্রাসঙ্গিক এই কারণে যে একটা সময় কলকাতার উপর দিয়ে একটা বিরাট বড় ঝড় বয়ে গিয়েছিল, এবং সেই ঝড়কে, ঝড় বলতে অবশ্যই নেগেটিভ অর্থে, সেই ঝড়কে পাথেয় করে অনেক কন্ট্রোভার্সি হয়েছে, বিতর্ক হয়েছে, এবং তার পক্ষে বিপক্ষে অনেক মত রয়েছে। যাই হোক, সে বিতর্কে আমরা যাব না। আমি যেটা জানতে চাইছি বা বলতে চাইছি, দেখো আমাদের এই বাংলায় বিভিন্ন কবি, সাহিত্যিক, লেখক, উপন্যাসিকের সংখ্যা কিন্তু, মানে যদি আমরা খাতায় লিখতে যাই তাহলে কিন্তু কোনো খাতাই যথেষ্ট নয়, তাই না? সুকুমার রায়, সুকান্ত ভট্টাচার্য, এনারা যেমন রয়েছেন, তেমনি পরবর্তীতে সুনীল গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে জয় গোস্বামী থেকে শুরু করে শঙ্খ ঘোষ, মানে প্রচুর। সে সংখ্যা বা সে তালিকা শেষ ফুরোবার নয়। এবার আমাদের, তোমার যে কাব্য চর্চা, এই যে একটা তোমার একটা নিজস্ব সংস্থা রয়েছে ভাষা সর্জন, এই ভাষা সর্জনে ছাত্রছাত্রীরা আসে, তারা তাদের কাব্য চর্চা করছে, তুমি সেখানে তাদেরকে গাইড করছো। তো তাদেরকে তুমি কি বলো, মানে কেন কবিতা আবৃত্তি কেন শেখা উচিত তাদের? এটা খুবই প্রাসঙ্গিক একটা বিষয়। তার কারণটা হচ্ছে এই যে বর্তমান সমাজ ব্যবস্থায় মূলত আমরা যে জিনিসটা লক্ষ্য করি সেটা হচ্ছে বেশিরভাগ ছেলে মেয়ে যেন ইংলিশ মিডিয়াম স্কুলের প্রতি একটা তাদের ঝোঁক চলে এসছে। তো এই ঝোঁকটা আসাটাও অস্বাভাবিক কিছু নয়। এখন মানে পরিস্থিতি, পরিবেশ সব কিছু মিলিয়েই মানুষের জীবনধারার পদ্ধতি। তো সেই পদ্ধতিতে তারা যখন সেখানে যাচ্ছে, তাদের যে মাতৃভাষা, সেই মাতৃভাষা বাংলা, এই বাংলা ভাষার প্রতি তাদের যেন ধীরে ধীরে দখলটা কমে আসছে। এবার আমাদের এই যে চর্চা, এই চর্চার মধ্য দিয়ে আমরা যেটা চাইছি সেটা হচ্ছে প্রত্যেকটি শিশুর মুখে যেন বাংলা ভাষা যথার্থ একটা রূপ নিয়ে প্রকাশিত হতে পারে। সবচাইতে বড় বিষয়, যেমন বাংলার প্রতি চর্চাটা যখন আমরা হয়তো বাড়িতে করছি, স্কুলে গিয়ে বা পড়াশুনোর চাপে সেটার প্রতি সেরকমভাবে নজর দিতে পারি না। কিন্তু সেই জায়গা থেকে বেরোতে গেলে এই যে আমাদের কবিতা চর্চা বা আবৃত্তি চর্চা, এর মধ্য দিয়ে আমরা যেন বাংলা ভাষাটাকে পরিস্ফুটভাবে শিখতে পারি, বর্ণের ব্যাখ্যাটা শিখতে পারছি, শব্দের বিষয়গুলো সম্পর্কে আমাদের একটা স্বচ্ছ ধারণা হয়।
তার সঙ্গে সঙ্গে আমরা যে সবার সঙ্গে কথা বলি, এবার কথা বলবার সময় আমরা যে আমাদের মনের ভাবটাকে ব্যক্ত করব, এই ব্যক্ত করার যেন একটা মাধ্যম হচ্ছে আমাদের কবিতা। এই কবিতার মধ্য দিয়ে যেন কবিরাও যেমন তার মনের ভাবকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, ঠিক একই রকমভাবে প্রত্যেকটি মানুষ তার এই কথার মধ্য দিয়ে প্রত্যেকের কাছে তার মনের ভাবটাকে পৌঁছে দিতে পারে। এটা যেন সঠিকভাবে পারে, এটাই আমাদের লক্ষ্য। একদম তোমার সঙ্গে আমি সহমত। আবার এর পাশাপাশি আরেকটা জিনিসও আছে, বাচিক শিল্প চর্চার মধ্য দিয়ে তোমার যে ভাষাই হোক, ইংরেজি হোক, হিন্দি হোক, বাংলা হোক, সেই ভাষাটাকে সঠিকভাবে তোমাকে পৌঁছে দেবার যে একটা অনুশীলনের মাধ্যমে যে একটা ধারা রয়েছে, সেটাও কিন্তু চর্চার মাধ্যমে হয়ে আসে। শুধু এই বাচিক শিল্পর মাধ্যমে শুধু বাংলার যে উৎকর্ষ বৃদ্ধি হচ্ছে এমন তো নয়। অবশ্যই অবশ্যই। তুমি কিভাবে কথাটা বলছো, কোথায় জ্যোতি পড়বে, কোথায় ছেদ পড়বে, কোথায় তোমাকে থামতে হবে, কতটা থামতে হবে, কণ্ঠের কতটা তোমার প্রক্ষালন দরকার, তাই না, কতটা প্রসারিত করতে হবে, কতটা তোমার সংকুচিত করতে হবে, এটাও তো একটা বাচিক শিল্প চর্চার বিরাট দিক। কারণ এটা না করলে ওই যে যেমন আমি বললাম মনের ভাবটা, এবার আমরা বাংলা ভাষায় কথা বলছি, এবার কেউ অন্য ভাষাতে কথা বলছে, তাদের মানে যেটা জন্মসূত্রে যে ভাষায় তারা কথা বলছে, প্রত্যেকটি ভাষার মধ্যেই যেন তাদের পরিমার্জিত ভাবটা থাকে। একদম, এটাই আমাদের মানে প্রধান লক্ষ্য। ইদানিং একটা জিনিস, এই যে তোমার সঙ্গে একটা এত সুন্দর একটা আড্ডা হচ্ছে, এর মধ্যে দিয়ে একটা জিনিস আমার খুব বলতে ইচ্ছে করছে। দেখো, এখনকার বাচ্চারা বা কিছু কিছু বাচ্চা এখনকার বা আগের আমি বলতে চাই না সেই অর্থে, না ইংরেজি ঠিকঠাক বলতে পারছে, না বাংলাটা ঠিকঠাক বলতে পারছে, এমনকি সে যদি অন্য ভাষাভাষীর মানুষ হয়, সেই হিন্দিটাও ঠিকঠাকভাবে বলতে পারছে না। অর্থাৎ সব ভাষা জড়িয়ে গিয়ে একটা কেমন যেন একটা অন্যরকম একটা অবস্থা না হয়ে যাচ্ছে। ফলে এটাও কিন্তু একটা মারাত্মক। হ্যাঁ, আমি ইংলিশে যদি বলি পরিষ্কার ইংলিশে বলবো, বাংলায় বললে বাংলায়। হ্যাঁ, এই যে অনেক সময় আমি শুনতে পাই খুব কেন কি আমরা এই ব্যাপারটা পড়তে পারছি না, এই কেন কি কথাটা কিন্তু কিছুই না, মানে বাংলার কোনো শব্দই না, বাংলার শব্দ। হিন্দিতে একটা শব্দ রয়েছে কিউকি, কিউকির যদি আমরা ট্রান্সলেট করি তাহলে হয় কেন কি, তাহলে আমরা কেন কি তো নেই। অথচ এই জেনারেশনের অনেকেই আমি দেখেছি আমার অভিজ্ঞতার ইয়েতে, কেন কি আমরা কালকে স্কুলে আসবো না, তো তাই আজকে এই ব্যাপারটা হলো। তো এই ব্যাপারটাকে আমাদের দূর করতে হবে। তার সঙ্গে তুমি যেমন এই জায়গাটা বললে, তার সঙ্গে সঙ্গে তুমি দেখবে আবার কিছু কিছু ক্ষেত্রে কথা বলার সময় অপ্রয়োজনীয়ভাবে একটা শব্দ জুড়ে দেওয়া হলো, বাট বলে আমরা আমাদের মনের ভাবটা বলছি, যেটা সেখানে পুরোপুরি ভাবে অপ্রয়োজনীয়, মানে হয়তো দরকার নেই না, কিন্তু যেন সেটা একটা আমাদের মানে একটা স্টাইল হয়ে দাঁড়িয়েছে। এটা হচ্ছে আমাদের এই আলাপ, এই আড্ডা চলতেই থাকবে। সম্মানীয় দর্শকদের উদ্দেশ্যে বলছি, আমাদের এই আজ সকালের আড্ডায় আপনারাও যদি আসতে চান, অবশ্যই আমাদের ফোন করুন, এবং অবশ্যই বেশি বেশি করে ফোন করুন এবং আমাদের জানান আমাদের এই অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের। আমরা এই অনুষ্ঠানে আপনাদেরকে ভীষণভাবে আহ্বান করছি, আমাদের ফোন করুন এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। সঙ্গীত হতে পারে, আবৃত্তি হতে পারে, যন্ত্রসঙ্গীত বা অন্যান্য যে কোনো ক্ষেত্রে আপনারা এই অনুষ্ঠানে কিন্তু সাদর আমন্ত্রিত। আর আরেকটি বিষয় রয়েছে, জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন, এই সেগমেন্টও শুরু হয়েছে। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আমাদের সিকনের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা আমরা দিনভর দেখিয়ে থাকি। আপনাদের প্রিয়জন পরিবারের যারা রয়েছে তাদেরও যদি শুভ জন্মদিনে আপনারা শুভেচ্ছা বার্তা প্রদান করতে চান, আমাদের সঙ্গে জন্মের প্রমাণপত্র বা আধার কার্ড এই দুটো নিয়ে অবশ্যই যোগাযোগ করবেন। সেই বিশেষ দিনে আমরা আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা জানাবো। এই দুটো কথা আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে জানালাম। আবার চলে আসছে অসীমদার কাছে। অসীমদা, এবারে আমরা কোন কবিতা শুনবো? আচ্ছা, এবার আমরা যেহেতু কোচবিহারেই থাকি, এবার আমাদের একটা ঐতিহ্যবাহী ভাষা আছে, যেহেতু আমরা কিছুক্ষণ আগে ভাষা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বললাম, তো রাজবংশী ভাষার উপরেই একটা কবিতা খুব এখন দর্শকদের সামনে রাখছি। ঠিক আছে। কবিতাটি লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। তবে এবার এই যে আমি বললাম সুকান্ত ভট্টাচার্য কি তিনি মানে কবি, এই জায়গাটাতেই আমি ব্যাখ্যাটা দিচ্ছি। কারণ এই সুকান্ত ভট্টাচার্য বলতে আমরা যে সুকান্ত ভট্টাচার্যকে কিশোর কবি বলে চিনি তিনি নন। ইনি হচ্ছেন আমাদের কোচবিহারের
দেওয়ানহাট অঞ্চলের আচ্ছা। বাসিন্দা। তার নামও সুকান্ত ভট্টাচার্য। তিনিও কবি। তিনি এই কবিতাটিকে লিখেছেন। বেশ। তিনি বর্তমান সমাজ বা মানুষের যে অবস্থান সেটাকে অনুভব করেই কবিতাটাকে ব্যক্ত করেছেন। কবিতাটার মূল বিষয়টাকে নিয়ে আসা হয়েছে কাক এই পাখির মধ্য দিয়ে। তো সেইভাবেই কবিতাটাকে আমি রাখছি। তবে একটু সকলের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যদি শব্দ প্রক্ষেপণে কিছু সমস্যা হয়, কারণ যথেষ্ট শ্রদ্ধেয় ভাষা। সেই ভাষায় যদি কোনো রকম মনে হয় যে না শব্দটা ঠিকঠাক হয়নি, তাহলে নিজ গুণে সেটাকে আপনারা অবশ্যই ঠিক করে নেবেন। অবশ্যই। হ্যাঁ, কবিতা রাখছি সুকান্ত ভট্টাচার্যের কাউবাগুলা কি এলা মানসি হইল। নিতান্তই অসহ্য জ্বালা ধরে দেওয়া পক্ষীটা জেলা কা কা করি ওঠে, বাড়ির বুড়ি ঠাউমা আইও সজ্ঞায় মুখত রাম নাম কয়। আর শহরের বাবুর ঘর 200 গ্রাম অন্ধের রুই ঘষ্টে তোয় ঘরের সেলফের চিপাত। বাবুর মাইয়া থালা ভাড়া কলের চাতালত আঁচড়েয়া দাঁতত দাঁত চাপেয়া চিকড়ি কয় মত সাবধান বল, কাউকে নিয়ে যাবার কয়, তাইলে গত কইলে রে না কান খান খাইবেন। কাউয়ের ঝা পাড়ার মিঠাইয়ের দোকানি স্বপন কাকার ঘর সদায় সকালও সিঙ্গারা পুরি খুরমা সালত ঢেলে দেয়। বিশ্বাস পয়লা খানজার মুখত তুলি নিবে, বেচা কেনা তারে ভাল হইবে। কাউয়া ঝায় কালজানি পার হয়া বছির চাচার তেইতল গছটা কোকিলের ডিমাত তাও দেয়। সদায় 15 মাইল ঘাটা পার হয়া শহরের মহিলার ঢিপা থাকি খানের বস্তু তুলিয়ানে সাওয়ালার খানের বাদে। ভূষণ্ডির ছা গুরুদশা খান না হয়ে জল পর্যন্ত মুখত তোলা হিন্দু শাস্ত্রের পরিপন্থী। অভিবাবুর বিন্দু বিসর্গ মাতা তোলা কাউয়া সদায় গল্পকথার নয়া নায়ক নায়িকা। কা কা এই শব্দত ছায় সদায় ভোর সাইটটা হামার বাড়ির সগাকে ডেকে দেয়। ঝাড় চিরাচরিত আওয়াজও উমার জাতের সাগায় মিত্র সগায় একেবারে কা কা করি ওঠে। সেই কাউয়া আজ ভোরত মর্নিং ওয়াক করি বাড়ি ফিরার ঘাটাত দেখো মাটিত পড়ি। কি ব্যাপার দৌড়ি কেন দেখো মাটিতে পড়ি আছে। হবার পায় ইলেকট্রিক শক খাইছে। আজ কিন্তু কাউয়ে ওয়েরসনে নাই, স্বপন কাকার ঘর নাই, অভিবাবু নাই, বাপ মাও মরা কোনোয়ে ছাওয়া নাই। আমরা কাউয়ে নাই, কোকিল নাই, এমনকি কাকা করবে উয়ার কোনোয়ে জাত ভাইও নাই। কাউয়াগুলা কি এলা মানসি হইল, কাউয়াগুলা কি এলা মানসি হইল। ধন্যবাদ। খুব সুন্দর একটা রূপকার্থে এখানে কাকের সঙ্গে মানুষের একটা সম্পর্কের টানা পড়েন বা একটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। দীর্ঘভাবে বিস্তারিত ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই, তবে অসাধারণ এই কবিতাটা এবং তুমিও সুন্দরভাবে আমাদেরকে শোনালে। তুমি একটা স্কুলের সঙ্গে জড়িত, সেখানেও ওই একই রকমভাবে প্রশ্ন আসে যে বাচ্চাদের মধ্যে শিল্প চর্চা বা নতুন নতুন কিছু শেখার আগ্রহ নিয়ে তোমরা যখন ক্লাসে যাও, তখন বাচ্চাদের মধ্যে এই নতুন প্রজন্মের বাচ্চাদের ক্ষেত্রে বলছি বিশেষ করে, তাদের মধ্যে কি আগ্রহ দেখতে পাও এই ভাষা, বাংলা ভাষা, আবৃত্তি, কবিতা ইত্যাদি? হ্যাঁ, এটা একটা বেশ ভালো কথা। কারণ এখানে বিষয়টা কি বলতো, এখানে এই যে এখনকার দিনের ছেলেমেয়েরা, এদের উপরে পড়াশুনো এবং একটা পরীক্ষাজনিত যে চাপ সবসময় থাকে, তারপরেও বেশ কিছু ছেলেমেয়ে এই শিল্প চর্চার প্রতি, আবৃত্তি চর্চার প্রতি, নাচ গান অঙ্কন বিভিন্ন বিষয়ে তারা যেভাবে মানে নিজেদেরকে নিয়োজিত করে রাখার চেষ্টা করছে, এটা ভাবতে হবে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা সঠিক দিশা দেখাবে। তার কারণ আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে একটা মোবাইল ফোন মানে আমাদের হাতের মুঠো ফোন, এই মুঠো ফোনটা কিন্তু আস্তে আস্তে সবাইকে যেন গ্রাস করে নিচ্ছে। এবার এখান থেকে বেরিয়ে এসে নিজেদের যে একটা মনের ভাব বা একটা রিক্রিয়েশনের জায়গা একটা অন্য জগতের মধ্যে হতে পারে,
এটা কিন্তু অনেক ছেলেমেয়েই গ্রহণ করে নিয়েছে। আর তার সঙ্গে সঙ্গে তো সবসময় সব রকমেরই দৃষ্টান্ত থাকেই, অনেকে আবার এই বিষয়গুলোর প্রতি আগ্রহী নয়, কিন্তু সেই সংখ্যাটা নিতান্তই যেন আজকের দিনে কমে যাচ্ছে, এটা একটা না ভালো। আমার যেটা জানার বিষয় যে আমাদের অর্থাৎ বিভিন্ন স্কুলের শিক্ষক অর্থাৎ শিক্ষকতা পেশার সঙ্গে যে যারা জড়িত তাদেরও একটা নিজস্ব দায়িত্ব রয়েছে। নতুন প্রজন্মের ছেলে মেয়ে যারা রয়েছে তাদেরকে ভুল পথ থেকে মূল পথে নিয়ে আসার ব্যবস্থা করা। কেননা আমরা দেখেছি, আমরা যখন ছোট ছিলাম আমাদের স্কুলগুলোতে আমাদের মাস্টারমশাইরা, শ্রদ্ধেয় মাস্টারমশাইরা নিজের দায়িত্ব নিয়ে আমাদেরকে কিন্তু তারা গাইড করতেন, এবং তারা নিজেরা যখন ক্লাস নিতেন পাঠ্যসূচির অন্তর্গত যে সমস্ত কবিতা বা অন্যান্য গল্পগুলো এত সুন্দরভাবে তারা উপস্থাপন করতেন, তাতেই যেন আমরা ছবির মতন সেই গল্পটা, কবিতাটা যেন চোখের সামনে দেখতে পেতাম। ফলে আমাদের কিন্তু একটা আগ্রহ দ্বিগুণ হয়ে যেত। এটাই আমার বলার উদ্দেশ্য যে যেহেতু তুমি একটা স্কুলের সঙ্গে জড়িত আছো, ফলে সেইটাও একটা দায়িত্বের মধ্যে পড়ে, তাই না? দায়িত্বের মধ্যে অবশ্যই পড়ে। আমরা পরবর্তী কবিতাতে যাব। এবার আমরা কি কবিতা শুনবো? সবগুলোই আমরা যেভাবে বলার চেষ্টা করছি, আরেকটি কবিতা যা সময়োপযোগী হিসাবেই আমরা উপস্থাপন করার চেষ্টা করি, সেটা হচ্ছে সামনেই 5ই সেপ্টেম্বর আসছে, অর্থাৎ শিক্ষক দিবস। শিক্ষকদের মানে প্রত্যেকেই আমরা যেন শিক্ষক সমাজের প্রতি একটা শ্রদ্ধাশীল মনোভাব রাখতে পারি, শ্রদ্ধাশীল ভাব তাদের প্রতি রাখতে পারি, তাদেরকে যেন উপযুক্ত মর্যাদা দিতে পারি, এই বিষয়টাকেই আমরা সামনে রেখে এবারের যে কবিতা নিবেদনে রাখবো সেটা হচ্ছে সুবোধ সরকারের কবিতা ঘুষ। রবীন্দ্র রচনাবলীর নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া সুইসাইড নোট, ছেলেকে লেখা। লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টার মশাই। দুপুরবেলা কাজের লোক দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে ওঠে। ছেলেকে লেখা এই তার প্রথম এবং শেষ চিঠি। অরণি, আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো, যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয়, তবু তোমাকেই লিখে রেখে যাই। গত 2 বছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যৎ সামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত। চিকিৎসার ব্যয়ভার আমি আর নিতে পারছিলাম না। আমি আজীবন ছাত্র পড়িয়েছি, জ্ঞান তো কোনো অন্যায় করিনি। গত মাসে এক অভিভাবক এসে ঝুলোঝুলি করে তার ছেলেকে নেবার জন্য। আমি প্রথম দিন ফিরিয়ে দিই, দ্বিতীয় দিন ফিরিয়ে দিই, তৃতীয় দিন পারিনি। তিনি আমার হাতে একটা বড় খামে 30,000 টাকা দিয়ে চলে যান। সেই টাকায় এ মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে। জানি না তিনি বাড়ি ফিরবেন কিনা কোনোদিন। ফিরলে বলো, পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার চলে গেছে। ইতি বাবা। সারাটা দেশ যখন দাঁড়িয়ে আছে ঘুষের টাকার উপর, তখন রবীন্দ্র রচনাবলী দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইড নোট হাসপাতালে গাছের তলায় গা ছমছম করছিল। এগিয়ে গেলাম সাদা কাপড়ে ঢাকা মাস্টার মশাইয়ের দিকে, একটু বেরিয়ে থাকা পা দুটোর দিকে। ওই একটু বেরিয়ে থাকা পা দুটো যেন ভারতবর্ষের শেষ মাটি। ওই একটু বেরিয়ে থাকা পা দুটো যেন ভারতবর্ষের শেষ মাটি। অত্যন্ত প্রাসঙ্গিক, এবং এই ঘটনাও কিন্তু এই সময়ে অত্যন্ত বিরল। ব্যাপারটা বলতে খুবই খারাপ লাগছে, কেননা চারিদিকে এত কিছু দেখার পর মনটা যখন খুব ভারাক্রান্ত হয়ে ওঠে, তখন মনে হয় যে এরকম শিক্ষক, এরকম দায়িত্বশীল মানুষ এই সমাজে আরও জন্মাচ্ছে না কেন, তাই না? এবং এদের ভীষণ প্রয়োজন। যারা আমাদের পথ দেখিয়েছে অতীত দিনে, তাদের সংখ্যা কমতে কমতে একদম তলানিতে থেকে গেছে, এবং এই সমস্ত মানুষের প্রতিনিধিত্ব যখন সমাজে ধীরে ধীরে কমে যাবে, তখন সমাজে কিন্তু ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসবে।
যাই হোক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে পৌঁছে গেছি, আর একটি কবিতা আমরা অসীমদার কাছে শুনব। তার আগে জানিয়ে রাখি, কোচবিহার সিকনের পক্ষ থেকে আমাদের যে অনুষ্ঠান শুরু হয়েছিল আজ সকালের প্রভাতী আড্ডায়, এই প্রভাতী আড্ডা কিন্তু চলছে আপনাদের বদান্যতায়, আপনাদের উপস্থিতিতে এবং আপনাদের সাহায্যে। এই অনুষ্ঠান আরও সুন্দর হতে পারবে যদি আপনারা আপনাদের মতামত জানান এবং আপনারা আরও বেশি বেশি করে আমাদের সাথে থাকেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলেই পরে এই অনুষ্ঠানকে আমরা আরও বেশি সুন্দর করে তুলতে পারবো। তাই আরও বেশি বেশি করে আমাদের জানান আপনাদের কেমন লাগছে। অসীমদা, এবার কি কবিতা আমরা শুনবো? আচ্ছা, আমরা শুরু যখন করেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে, হ্যাঁ, আবার শেষটাও রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়েই করছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুঞ্জয়। দূর হতে ভেবেছিল মনে, দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে, তুমি বিভীষিকা। দুঃখীর বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা, দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘপানে, সেথা হতে বজ্র টেনে আনে। ভয়ে ভয়ে এসেছিল দুরু দুরু বুকে, তোমার সম্মুখে। তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গির আসন্ন উৎপাত, নামিল আঘাত, পাঁজর উঠিল কেঁপে। বক্ষে হাত চেপে শুধালেন, আরো কিছু আছে নাকি, আছে বাকি শেষ বজ্রপাত। নামিল আঘাত, এইমাত্র, আর কিছু নয়। ভেঙে গেল ভয়, যখন উদ্যত ছিল তোমার অশনি, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল গণি। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ। যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যু চেয়ে বড়। এই শেষে কথা বলে যাব আমি চলে, এই শেষে কথা বলে যাব আমি চলে। নমস্কার। বাহ, ভীষণ সুন্দরভাবে আজকের এই সকালের আড্ডা আমরা শেষ করলাম। অনেক কথা হলো, অনেক প্রাসঙ্গিক কথা আলোচনা হলো এবং অনেক সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি শুনলাম। এটা কিন্তু একটা বিরাট পাওয়া। প্রতিটি কবিতাকে তুমি যে সুন্দরভাবে মুখস্থ আবৃত্তি করলে, এটা একটা বাচিক শিল্পীর একটা বড় গুণ। না না, এটা সকলের ভালোবাসা এবং সকলের নিশ্চয়ই। তোমার কেমন লাগলো আজকের অনুষ্ঠান জানি না, কিন্তু আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে এবং সম্মানীয় দর্শকরা যারা রয়েছেন সকাল থেকে আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে, আপনাদেরও নিশ্চয়ই অসীম কুণ্ডু আজকের আমন্ত্রিত শিল্পী, তাঁর কবিতা আবৃত্তি ভীষণ ভালো লেগেছে। এভাবেই সাথে থাকুন, পাশে থাকুন এবং সকাল সকাল আমাদের সিকন আয়োজিত আজ সকালের আড্ডায় আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে বিদায় নিচ্ছি, আবারও পরবর্তী কোনো পর্বে নতুন শিল্পী, নতুন বিষয়। ধন্যবাদ। সিকনকে জানাই ধন্যবাদ।